আমরা প্রথমে দেখব, দেখো আমাদের যে টপিক সেই টপিক হচ্ছে দর্শন অর্থাৎ ইন্ডিয়ান ফিলোসফি এবং ওয়েস্টার্ন ফিলোসফি। এখানে আমরা পড়বো অর্থ, ব্যুৎপত্তিগত, শাখা, মৌলিক ধারণা ইত্যাদি। প্রথমে দেখব যে দর্শন এবং ফিলোসফি কি, এটা আমরা এক নজরে পড়বো যে দর্শন এবং ফিলোসফি কি, মানে ভারতীয় দর্শন বলতে কি বোঝাচ্ছে এবং পাশ্চাত্য দর্শন বলতে কি বোঝাচ্ছে, এটা আমরা দেখব। প্রথমে হচ্ছে দর্শন। দর্শন অর্থাৎ ভারতীয় দৃষ্টিভঙ্গিতে দর্শন কি বলছে, মূল উৎস। অ্যাকচুয়ালি ভারতীয় দর্শন কথাটা এসেছে কোথা থেকে, আমরা এগুলো পড়েছি আগে, প্রথম অধ্যায়ে পড়েছি, আবার কিন্তু এগুলো রিপিট আসছে। যত রিপিট আসবে তত বেশি বেশি পড়া কি হবে, মুখস্থ হবে। আর আমি ওই চ্যাপ্টার পড়াতে গিয়েও বলেছিলাম যে একসঙ্গেই ভরে দিতে পারতো। আর যখন আমরা ভারতীয় দর্শনের স্বরূপ পড়ছি বা দর্শনের স্বরূপ অধ্যায়টা পড়ছি বা দর্শন শব্দের উৎপত্তিটা পড়ছি, তখন অলরেডি আমাদের পাশ্চাত্য দর্শনটা পড়া হয়ে যাচ্ছে। নতুন করে এই চ্যাপ্টারটাকে আবার অন্তর্ভুক্ত করাটা এটা আমার কাছে বেমানান, আবার দ্বিতীয়বার একটা চ্যাপ্টার বাড়ানো। তাহলে মূল উৎস অর্থাৎ ভারতীয় দর্শনের যে কথাটা, সেই কথাটা কোথা থেকে এসছে বলছে, দৃশ্য ধাতু থেকে। দেখো আমরা লিখেছি আগে, পরীক্ষা দেখবে আসবে এগুলো। দৃশ্য ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে, যার অর্থ হচ্ছে উপলব্ধি বা সত্য দর্শন। তারপর হচ্ছে লক্ষ্য। লক্ষ্য কি বলা হয়েছে, কেবল বুদ্ধিভিত্তিক জ্ঞান নয়, এখানে আত্ম উপলব্ধি এবং মোক্ষ লাভের কথাও ভারতীয় দর্শনে বিশেষভাবে আলোচনা করা হয়। আরও আছে এদিকে দর্শন দৃশ্য ধাতু, শুধু দৃশ্য ধাতু বলবে না, দৃশ্য ধাতুর সঙ্গে অন্যট প্রত্যয় যুক্ত হয়ে দর্শন শব্দটা নিষ্পন্ন হয়েছে। কাজেই দর্শন শব্দটির আক্ষরিক অর্থ হলো সত্যকে জানা এবং উপলব্ধি করা। তাহলে দর্শন, ভারতীয় দর্শনের লক্ষ্য বলছে কেবল বুদ্ধিভিত্তিক জ্ঞান নয়, এখানে তোমাকে আত্মকে উপলব্ধি করতে হবে। আর কি করতে হবে, এখানে মোক্ষ বা মুক্তি বা লাভের কথা বলা হবে বা কৈবল্যের কথা বলা হবে। আর কি বলছে প্রসঙ্গ কি বলছে, জীবন ও দর্শনের অভিন্নতা এবং আত্মিক রূপান্তর। তাহলে জীবনকে কি করতে হবে, জীবনের বাস্তবতাটা বুঝতে হবে এবং তার সঙ্গে জীবনকে কার সঙ্গে যোগ করতে হবে, আত্মিক বা ভৌতিক যে বিষয়টা তার সঙ্গে নিজেদের কি করতে হবে, যোগ করতে হবে। এটা গেল ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে, কারণ আমরা পড়ছি এই অধ্যায়ে পাশ্চাত্য দৃষ্টিভঙ্গিতে দর্শন কি। তাহলে এরপর দেখবো যে পাশ্চাত্য দৃষ্টিভঙ্গিতে দর্শন বলতে কি বোঝানো হয়েছে। যেমন হচ্ছে ফিলোসফি, ফিলোসফিতে কি বলা হয়েছে, পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি। তাহলে পাশ্চাত্য দৃষ্টিভঙ্গিতে এক নম্বর হচ্ছে মূল উৎস। যেমন ওর পড়লাম মূল উৎস, ভারতীয় দর্শনের মূল উৎস কি বলা ছিল, দৃশ্য ধাতুর সঙ্গে অন্যান্য প্রত্যয়যুক্ত হয়ে। তাহলে এখানেও বলা হয়েছে গ্রিক শব্দ, কি শব্দ, গ্রিক শব্দ কি কি, ফিলোজ প্লাস কি আছে, সোফিয়া। এই ফিলোজ এবং সোফিয়া যোগ করে হয়েছে কি, ফিলোসফি। এই সোফিয়া অর্থাৎ এই ফিলোজ এবং সোফিয়া শব্দটার বিশ্লেষণ আমরা আগের অর্থে করেছিলাম। যেমন ফিলোজ শব্দের অর্থ ছিল আমাদের একটা আলাদা, সোফিয়া শব্দের কি ছিল, অর্থ ছিল আমাদের আলাদা। তাহলে ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কি, জ্ঞানের প্রতি কি অনুরাগ, জ্ঞানের প্রতি অনুরাগ। এই যে ফিলোজ শব্দের অর্থ হচ্ছে অনুরাগ, কি অনুরাগ। আর সোফিয়ার অর্থ হচ্ছে কি, জ্ঞান। তাহলে এই কথাই ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। বলে আমরা পড়েছি, তাকে পড়েছি, এগুলো আবার রিপিট আসছে। নেক্সট লক্ষ্য। তাহলে ভারতীয় দর্শনে যেমন লক্ষ্য ছিল, এর কি আছে, লক্ষ্য আছে বলছে যুক্তিভিত্তিক এবং তত্ত্ব অনুশীলন করা। কি করা, যুক্তিভিত্তিক করা আর তত্ত্ব অনুশীলন করা, এবং মাঝে মাঝে কি করতে হবে, সমালোচনামূলক চিন্তা করতে হবে। তারপর আছে প্রসঙ্গ, ওই যে বিশ্বজগৎ এবং মানব অস্তিত্বের বৈজ্ঞানিক ও তাত্ত্বিক ব্যাখ্যা। এক নজরে এদিকে ভারতীয়, এদিকে পাশ্চাত্য। তাহলে মূল উৎস দৃশ্য ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে, এখানে মূল উৎস বলছে গ্রিক শব্দ ফিলোজ এবং সোফিয়া থেকে এসছে। তাহলে এই ফিলোসফি অর্থাৎ দর্শন শব্দ অর্থ হচ্ছে উপলব্ধি করা বা সত্যকে জানা এবং উপলব্ধি করা। পাশ্চাত্য দর্শনে কি বলা হয়েছে, জ্ঞানের প্রতি অনুরাগ। লক্ষ্য, ভারতীয় দর্শনের লক্ষ্য কি ছিল, আত্ম উপলব্ধি এবং মোক্ষ লাভ। আর পাশ্চাত্য দর্শনের লক্ষ্য কি, যে যুক্তিভিত্তিক তত্ত্ব অনুশীলন করা। আর থাকছে প্রসঙ্গ, ভারতীয় দর্শন কি প্রসঙ্গ নিয়ে আলোচনা করে, জীবন ও দর্শনের অভিন্নতা এবং আত্মিক রূপান্তর। আর এখানে কি করা হয়, বিশ্বজগৎ এবং মানব অস্তিত্বের বৈজ্ঞানিক এবং তাত্ত্বিক ব্যাখ্যা। বুঝেছে, দেখো তারপরে হচ্ছে দর্শন শব্দের সাধারণ অর্থ। আমরা চেয়েছি দর্শন শব্দের সাধারণ অর্থ কি, পাশ্চাত্য দর্শনের সাধারণ অর্থ কি। তাহলে ভারতীয় দর্শনের বা দর্শন শব্দের সাধারণ অর্থ দেখা, একদম সুন্দর করে পড়ানো হচ্ছে, যেমন প্রত্যক্ষ প্রমাণ কি, ওই জায়গায় দেখবে সুন্দর করে পড়ানো হচ্ছে। যারা দর্শন পড়ে না তাদের কাছে দর্শন মানে শুধুমাত্র কি, দেখা। কিন্তু আমরা যারা দর্শন পড়ি, আমরা যারা ফিলোসফার, যারা দর্শন পড়ায় তারাও ফিলোসফার, তাদের কাছে দর্শন শব্দের অর্থ শুধুমাত্র চোখ দিয়ে দেখা নয়। চোখ ছাড়াও অন্যান্য যে আমাদের 4টে জ্ঞানেন্দ্রিয় আছে তার মাধ্যমে জ্ঞান হচ্ছে এক ধরনের দেখা। তাহলে এখানে বলা আছে যে দেখা অর্থাৎ সাধারণ অর্থে চক্ষু প্রত্যক্ষ বা কোনো বস্তুকে চোখে দেখাই হলো দর্শন। উপলব্ধি, দর্শনে দেখা মানে কেবল বাহ্যিক দৃষ্টি নয়, অন্তর্দৃষ্টি এবং পরম সত্যের কি সাক্ষাৎকার। তারপর থাকছে সত্য অনুসন্ধান, জগতের মূল সত্তা এবং কার্যকারণ সম্পর্কে প্রকৃতি রূপ অনুধাবন করা। আর কি থাকছে জ্ঞান ও মুক্তি, চরম সত্যকে জেনে জীবনে দুঃখ দূর করা ও পরম শান্তির মোক্ষ অর্জন করা। ক্লিয়ার হলো।
এরপর দেখবো আমাদের নেক্সট কি হচ্ছে। তা দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, এটা দেখো আমাদের সব রিপিট, যতগুলো আমরা প্রশ্ন করছি না সব দেখো রিপিট। এখানে কি বলা হচ্ছে দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। তা দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি বলা হয়েছে, দর্শনকে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাবো, দৃশ্য, আর কি পাবো অন নট বা লুট, যেরকম অন করে দিয়েছে এখানে। তাহলে দর্শন শব্দের অর্থ হচ্ছে কার সঙ্গে, দৃশ্য ধাতুর সঙ্গে কি যোগ করেছে, অন নট, অ দন্তেন্ন তো অন নট, তাহলে দৃশ্য এবং অন নট। অর্থাৎ দৃশ্য শব্দের অর্থ কি বলা হয়েছে, দৃশ্য শব্দের অর্থ হচ্ছে দেখা বা কি করা, উপলব্ধি করা। তার সঙ্গে প্লাস করে কি করেছে, অন মানে হচ্ছে প্রত্যয়, অর্থ হচ্ছে যার সাহায্যে করা, আর সমান কি করেছে দর্শন, অর্থাৎ যার দ্বারা সত্য দেখা। তাহলে এক কথায় যদি আমরা বলি যে এই দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, সেটা হলো সত্যকে জানা এবং উপলব্ধি করা। সত্যকে কি জানা এবং উপলব্ধি করা, কি করা, উপলব্ধি করা, সত্যকে জানা এবং উপলব্ধি করা। এখানে জানা, এই জানা শব্দের অর্থ হলো জ্ঞান। কি জ্ঞান, যথার্থ জ্ঞান। কি জ্ঞান, যথার্থ জ্ঞান। হয়েছে, তাহলে এটা গেল আমাদের দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। একটা হলো প্রথমে দর্শন শব্দের সাধারণ অর্থ, আর একটা গেল দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। কি পড়ছি আগে বুঝবে, যে আমি ক্লাসে কি পড়ছি এটা আমাকে বুঝতে হবে। তাহলে ক্লাসে আমরা কি পড়লাম, প্রথমেই জানলাম যে দর্শন কি, তারপরে জানলাম ফিলোসফি কি, দর্শন শব্দের মধ্যে কি কি শব্দ আছে, ফিলোসফির মধ্যে কি কি শব্দ আছে, সেই দৃশ্য ধাতুর অর্থ কি, অন্নট ধাতুর অর্থ কি। একই রকমভাবে দৃশ্য এবং ধাতুর সঙ্গে অন্নট যোগ করে দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, অর্থাৎ সত্যকে জানা এবং কি করা, উপলব্ধি করা। এরপরে এসেছি আমরা দর্শন শব্দের সাধারণ অর্থ। সাধারণ অর্থে কি বলা হলো, সাধারণ অর্থে এটাই বলা হয়েছিল যে যারা শুধুমাত্র চোখ দিয়ে দেখে তাদেরকে বলা হয়, তাদের অর্থে দর্শন মানে শুধুমাত্র দেখা। আমরা যারা পড়ি, যারা দার্শনিক, আমাদের কাছে দর্শন শব্দের অর্থ শুধু চোখ দিয়ে দেখা নয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা বা ত্বক, যে পাঁচটা জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া সমস্ত উপলব্ধি এবং যথার্থ জ্ঞানই হচ্ছে আমাদের কাছে দর্শন। এরপরে এলাম দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। আমি স্টেপ বাই স্টেপ কথা বলে আছি। তাহলে দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি বলা হয়েছে, যে সত্যকে জানা এবং কি করা, উপলব্ধি করা। ঠিক আছে, আমরা নেক্সট পার্ট চলে যাব। নেক্সট স্লাইড। যেমন দর্শনটা যেমন হলো, তেমন কি আছে, ফিলোসফি আছে। সেম দর্শনে যতগুলো আমরা পড়লাম, ফিলোসফি তাই পড়বো, ফিলোসফি শব্দের অর্থ কি, ফিলোসফি শব্দের সাধারণ অর্থ কি, ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, তাহলে দর্শন আর ফিলোসফি বিষয়টা হয়ে যাবে। তাহলে আমরা যদি প্রথমেই দেখি, লেখা আছে যে ফিলোসফি শব্দের সাধারণ অর্থ, যেমন দর্শন শব্দের সাধারণ অর্থ ছিল দেখা, তাহলে ফিলোসফি শব্দের সাধারণ অর্থ থাকবে। বলা হয়েছে যে জ্ঞানের প্রতি গভীর অনুরাগ এবং সত্য ঘটনাকে নিরন্তর কি, আকাঙ্ক্ষা, তাই তো, লাভ অফ উইজডম, ঠিক আছে, লাভ অফ উইজডম, অর্থাৎ জ্ঞানের প্রতি গভীর অনুরাগ এবং সত্য উদ্ঘাটনের নিরন্তর আকাঙ্ক্ষা। তারপরে থাকছে দেখো অস্তিত্ব, স্থান, কাল ও জীবনের মহাজাগতিক প্রশ্নের উত্তর সন্ধান করা। তাহলে এটা কিন্তু ফিলোসফির ব্যুৎপত্তিগত অর্থ নয়, সাধারণ। তাহলে সাধারণ মানুষ যারা পড়ে তাদের মতে ফিলোসফি হচ্ছে অস্তিত্ব, স্থান, কাল ও জীবনের মহাজাগতিক প্রশ্নের কি, উত্তর এবং তার অনুসন্ধান। নলেজ অ্যান্ড রিজন কি বলা হচ্ছে, অন্ধ বিশ্বাস নয়। তাহলে সাধারণভাবে বলা হচ্ছে দেখো ফিলোসফি কোনো কি নয়, অন্ধ বিশ্বাস নয়, বরং যুক্তি ও বুদ্ধির সাহায্যে জগৎকে কি করা যায়, জানা যায়। তারপর থাকছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ যে কোনো ধারণাকে বিচার বিশ্লেষণ এবং মানদণ্ড যাচাই করার পদ্ধতি। যে কোনো বিষয়কে তুমি অন্ধের মতো বিশ্বাস করবে না, ফিলোসফি এটা শেখায় না। কি করতে হবে, সেটাকে যুক্তিসম্মতভাবে কি করতে হবে, বিশ্বাস করতে হবে এবং তারপরে মেনে নিতে হবে। তাহলে এটা দেখলাম আমরা ফিলোসফি শব্দের সাধারণ অর্থ। তাহলে এরপরে কি থাকবে, ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। তাহলে যারা ফিলোসফি পড়ে না, যারা দর্শন পড়ে না, তাদের কাছে ফিলোসফি শব্দের অর্থ এইটা কি, জ্ঞানের প্রতি গভীর অনুরাগ, সত্যের উদ্ঘাটন নিরন্তর আকাঙ্ক্ষা, অস্তিত্ব, স্থান, কাল, জীবনের মহাজাগতিক প্রশ্নের উত্তর সন্ধান, অন্ধবিশ্বাস নয় বরং এটি যুক্তি বুদ্ধির সাহায্যে জগৎকে জানা। আর কি থাকছে, যে কোনো ধারণাকে বিচার বিশ্লেষণ এবং মানদণ্ডে কি করা, যাচাই করার পদ্ধতি। ক্লিয়ার হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এবার চলে যাবো আমাদের নেক্সট। তারপরে চলে এসেছি আমরা ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, একদম সেম টু সেম, ফরম্যাটগুলো বুঝতে হবে। তাহলে ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থে কি বলা হয়েছে, ফিলোসফি শব্দটি দুটি প্রাচীন গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। পরীক্ষায় আসবেই আসবে। দর্শনের দৃশ্য ধাতুর সঙ্গে অন্নট, আর ফিলোসফি শব্দের ফিলোজ এবং সোফিয়া, এই চারটে ওয়ার্ড, এই চারটে ওয়ার্ডের অর্থ তুমি মিলিয়ে নেবে। আমার কথা একটা না একটা পরীক্ষায় আসবেই আসবে। দৃশ্য মানে কি, অন্নট মানে কি, ফিলোজ কি, সোফিয়া কি, দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, আসবেই পরীক্ষায়। যে স্যারই প্রশ্ন তৈরি করুন, আজ দিবেনই, উনি প্রশ্ন দিবেনই। প্রথমে হচ্ছে ফিলোজ, ফিলোজ মানে কি বলেছিলাম, অনুরাগ বা প্রেম বা লাভ। আর সোফিয়া শব্দ হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞান, তাই তো, বা উইজডম। অর্থাৎ
ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত হলো কি প্রজ্ঞার প্রতি বা কি বলবো জ্ঞানের, একটু আগেই তো বললাম আমরা জ্ঞানের প্রতি কি বলো জ্ঞানের প্রতি অনুরাগ, জ্ঞানের প্রতি অনুরাগ। দেখো যেহেতু আমরা ওয়েস্টার্ন ফিলোসফি পড়ছি তো ভাষাগুলো বিভিন্ন রকম হতে পারে, যেমন আমি এখানে কি বললাম জ্ঞানের প্রতি অনুরাগ, এখানে কি বলেছে প্রজ্ঞার প্রতি অনুরাগ। আরে ভাই প্রজ্ঞা শব্দের সমার্থক অর্থই কি হলো জ্ঞান। তাহলে এমসিকিউতে ধরো যদি এরকম প্রশ্ন চলে আসে জ্ঞান না দিয়ে তো পরীক্ষাতে তো প্রজ্ঞাও দিতে পারে, তাহলে প্রজ্ঞা মানেই হচ্ছে জ্ঞান। তাহলে ভারতীয় দর্শনের সাধারণত, পাশ্চাত্য দর্শনের সাধারণত, ভারতীয় দর্শনের ব্যুৎপত্তিগত অর্থ, পাশ্চাত্য দর্শনের কি করলাম ব্যুৎপত্তিগত অর্থ লিখাবো। অবশ্যই ভিডিও শেষে প্রশ্নগুলো আমরা লিখাবো। তাহলে আমরা দেখবো যে দর্শন বলতে কি বোঝায়। দর্শনে বলা হয়েছে যে আত্মা বা সোল অর্থাৎ জীবের অবিনশ্বর চেতনা ও মূল সত্তা, কর্মবাদ কাজের কর্মফল নীতি এবং নৈতিক নিয়ম, ব্রহ্ম, ব্রহ্ম কি হচ্ছে বিশ্ব জগতের পরম কারণ এবং নিরাকার চরম সত্য, পুনর্জন্ম কর্মফল ভোগের জন্য পুনরায় কি করতে হয় জন্মগ্রহণ করতে হয়। আর কি থাকছে মোক্ষ অর্থাৎ সাংসারিক দুঃখ এবং জন্ম মৃত্যু চক্রাকার থেকে কি মুক্তি, তারপরে মুক্তি অজ্ঞানতা বিনাশ করে পরম আলোক লাভ। যেমন দর্শন বলতে কি বোঝায় যেমন পড়লাম, একই রকম ভাবে কি জানতে হবে আমাদেরকে ফিলোসফি বলতে কি বোঝায়। তাহলে ফিলোসফি বলতে কি বোঝায় না যুক্তিভিত্তিক চিন্তনের মাধ্যমে কোনো সিদ্ধান্ত কি করা গ্রহণ করা। বলা হয়েছে যদি তুমি পাশ্চাত্য দর্শন পড়ো, পাশ্চাত্য দৃষ্টিকোণ থেকে যদি তুমি ভাবো তাহলে তোমাকে কোনো বিষয় যুক্তিহীনভাবে বা ভিত্তিহীনভাবে তোমাকে গ্রহণ করা যাবে না, প্রত্যেকটা জিনিসে কিন্তু তোমাকে যুক্তিসম্মত ভাবতে হবে। যেমন যুক্তিভিত্তিক চিন্তনের মাধ্যমে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা, জ্ঞানের উৎস সীমা এবং বৈধতা কি করা যাচাইকরণ করা। কেউ দিয়েছে তোমাকে বলে দেয় যে সূর্য পূর্ব দিকে উঠে, কেউ দিয়েছে বলে যে সূর্য পূর্ব দিকে ওঠে, তোমাকে বিশ্বাস করা যাবে না, কারণ আমরা যেটুকু জেনেছি যে সূর্য উঠেও না সূর্য ডুবেও না। দেখো অথচ এই যে ইউনিভার্সাল রং এটা একটা ভুল ধারণা এবং ভুল যুক্তি আমরা বরাবর পড়েছি। পাশ্চাত্য দর্শন বলছে না এগুলো মানা যাবে না, আগে তোমাকে বিচার বিশ্লেষণ করতে হবে, তারপর তোমাকে মানতে হবে যে সূর্য পূর্ব দিকে উঠে নাকি সূর্য একই জায়গায় আছে, সূর্যের চারিদিকে পৃথিবী কী করছে পরিভ্রমণ করছে। নেক্সট লজিক, এটা দেখবে আমরা পড়বো, হ্যাঁ থার্ড সেমিস্টারে আমাদের পরের সেমিস্টারে আছে লজিক, এটা আমরা পড়বো যথাযথ এবং বৈধ চিন্তনের নিয়মগুলি বা অনুসন্ধান। এরপর আছে বাস্তবতা, বিশ্ব প্রকৃতি এবং জগতের মূল উপাদানের কি অনুসন্ধান। এথিক্স মিনিং নীতিশাস্ত্র, ভালো মন্দ ন্যায় অন্যায় এবং সামাজিক আচার বিধি। এই টপিকটা খুব সুন্দর, দর্শনের সব থেকে ভালো সুন্দর টপিক হচ্ছে এথিক্স। পাশ্চাত্য দর্শনের দারুণ সুন্দর একটা জায়গা, যেখানে খুব ভালো ভালো বিষয় নিয়ে একটা মানুষের চারিত্রিক গঠন কীভাবে হবে, একটা মানুষ তার জীবন থেকে দুঃখ কিভাবে পরিত্রাণ পাবে, একটা মানুষ কিভাবে তাকে ভালো রূপে সমাজে মেনে নেবে এবং সুনাম অর্জন করবে, তার সমস্ত ভালো আলোচনা এই এথিক্স অর্থাৎ নীতিশাস্ত্রে বলা আছে। যেমন আত্মহত্যার কথা বলা আছে, স্বস্তি মৃত্যুর কথা বলা আছে, ঠিক আছে, তারপরে তোমার উচিতের কথা বলা আছে, অনুচিতের কথা বলা আছে, পাপের কথা বলা আছে, পুণ্যের কথা বলা আছে। দর্শনের যতগুলো শাখা আছে সব থেকে বেস্ট শাখা হচ্ছে আমার কাছে এথিক্স। আর লজিক তো ভাই এটা খুব ভালো জায়গা, কারণ আমরা জানি এটা ম্যাথামেটিক্সের মতো, অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ লজিকের ক্ষেত্রে কি হয়, যুক্তিটা বৈধ হতে পারে অবৈধ হতে পারে, কারণ এটা আকারগত ভিত্তি থাকে, কিন্তু এথিক্সের ক্ষেত্রে যে কথা বলা সম্পূর্ণ আলাদা। এরপর থাকছে হিউম্যান লাইফ, মানে মানুষের জীবন কেমন হওয়া উচিত, তাই তো মানুষ জীবন সমাজ ও রাষ্ট্রের নৈতিক ভিত্তি কী করে স্থাপন করে। তাহলে একই রকমভাবে দেখলাম ভারতীয় দর্শন নিয়ে কী বলতে চাইছিল আর পাশ্চাত্য দর্শনে কী বলতে চাইলো। দেখো ভারতীয় দর্শন থেকে যদি আমরা দেখি পাশ্চাত্য দর্শনের জ্ঞানের পরিসর সম্পর্কে আলোচনাটা কি অনেক কি বেশি, অনেক বেশি। এরপর চলবো ভারতীয় দর্শনের প্রধান শাখা, তাই তো ভারতীয় দর্শনের প্রধান শাখা, এটা আমরা পড়েছি, হ্যাঁ আস্তিক না, আমাদের মুখস্থ আমি এতবার বলেছি যে একদম ঠোঁটে লেগে আছে, তাই তো। তাহলে ভারতীয় দর্শনের সম্প্রদায় সময়ের মধ্যে কি রয়েছে, প্রথমে কে থাকছে আস্তিক সম্প্রদায়, আর কে থাকছে নাস্তিক সম্প্রদায়। এখানে শুধু আস্তিক বলে ভুল হবে, এখানে বলতে হবে আস্তিক দর্শন। কি বলতে হবে আস্তিক দর্শন, আর এখানে কি বলতে হবে নাস্তিক দর্শন। নাহলে বলো সংজ্ঞাটা কোথায় চলে যাবে, মনে আছে কি বলেছিলাম, যদি আমি আস্তিক বলি তাহলে ঈশ্বরকে কেন্দ্র করে আস্তিক চলে আসবে, আর যদি নাস্তিক বলি তাহলে ঈশ্বরকে মানে না যারা তাদের নাস্তিক হবে। কিন্তু আমাদের তো ভারতীয় দর্শনে ঈশ্বরকে কেন্দ্র করে আস্তিক নাস্তিক হয় না, ভারতীয় দর্শনে আস্তিক এবং নাস্তিক হয় কাকে কেন্দ্র করে, বেদকে কেন্দ্র, কাকে কেন্দ্র করে বেদকে। তাহলে বেদকে কেন্দ্র করে যদি আমাদের আস্তিক নাস্তিক হয় তাহলে তখন আমাদেরকে আস্তিক নাস্তিক বলতে হবে না, আস্তিকের সঙ্গে কি যোগ করতে হবে দর্শন, আর নাস্তিকের সঙ্গে যোগ করতে হবে দর্শন। দেখো এখানে সবুজ আর এখানে লাল কেন করা হয়েছে বলো তো, কারণ এ সবসময় নেগেটিভ মাইন্ডেড, আর নেগেটিভকে আমরা কি করি রেড কালার দ্বারা বিশ্লেষণ করি, আর এ দেখো সবসময় পজিটিভ মাইন্ড, সেই হিসাবে একে সবুজ দিয়ে করা হয়েছে। যাই হোক এখানে জিমিনি করেছে। তাহলে আস্তিক এক কথায় যারা বেদের প্রমাণে বিশ্বাসী তারা হচ্ছে আস্তিক। সুন্দর একটা জায়গা,
নাস্তিক যারা বেদের প্রমাণে অবিশ্বাসী বা যারা বেদকে মানে না তারা হচ্ছে নাস্তিক। নাস্তিকরা দুদিক থেকে নাস্তিক, এক তো তারা ঈশ্বরকে মানছেই না, কাকে মানছে না? ঈশ্বরকে ওরা মানছেই না। 2 নম্বর হচ্ছে তারা বেদকেও মানছে না। কি বললাম? বেদকেও মানছে না, তারা দুদিক থেকেই ওরা কি নাস্তিক। কিন্তু আস্তিকের ক্ষেত্রে এমন এমন সম্প্রদায় আছে যারা ঈশ্বরকে মানে না কিন্তু বেদকে মানে, আবার কেউ কেউ আছে ঈশ্বরকেও মানছে আবার বেদকেও মানছে। এরপরে সংজ্ঞা গেল, তাহলে বৈশিষ্ট্য কি বলছে? ঈশ্বর বিশ্বাস বাধ্যতামূলক নয়, বেদ প্রমাণই মুখ্য। তাহলে আস্তিক সম্প্রদায়ের মূল বক্তব্য হচ্ছে যে ঈশ্বরের বিশ্বাসটা বললেই যে তুমি আস্তিক দর্শন হবে এমন মানে নাই। যেমন আমাদেরকে সাংখ্য দর্শন আর মীমাংসা দর্শন, তারা ঈশ্বরকে মানে না কিন্তু তারা কাদের মধ্যে ঢুকে আছে? আস্তিকের মধ্যে ঢুকে আছে। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি, যদি এরকম ভিডিও আমাদের কিন্তু কোথায় দেওয়া আছে বলো তো? আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু দেওয়া আছে, এবং তোমাদের যে অ্যাপ বানানো আছে সেই অ্যাপেতেও কিন্তু কি করা আছে? দেওয়া আছে, দেখবে সুন্দর করে। তাহলে ঈশ্বর বিশ্বাস বাধ্যতামূলক নয়, বেদ প্রমাণই মুখ্য। প্রধান 6টি সম্প্রদায় বলা হয়, যাদের একত্রে কি বলা হয়? ষড়দর্শন। তাহলে আস্তিকদের মধ্যে কাদেরকে 6টা দর্শন বলা হলো? যারা যারা বেদকে মানে তারা হচ্ছে আস্তিক দর্শন। কে কি নাম বললাম? সাংখ্য, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। নাস্তিক কাদেরকে বললাম? যারা বেদকে মানছে না, ঈশ্বরকে মানছে না। চার্বাক, বৌদ্ধ আর জৈন। হয়ে গেল। তাহলে আস্তিকদের মধ্যে আবার কারা বেদকে মানছে কিন্তু ঈশ্বরকে মানছে না? 2 জন, সাংখ্য আর কে? মীমাংসা। সাংখ্য আর মীমাংসা। আর চার্বাকদের বলেছি সবাই বেদকেও মানে না আর ঈশ্বরকেও মানে না। আবার রিপিট আসছে পড়া, যেহেতু দর্শনের স্বরূপ অধ্যায় আবার রিপিট আসবে। দেখো প্রথমে হচ্ছে দর্শন। দর্শন কি বলা হচ্ছে? ন্যায় দর্শন। তাহলে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা থেকে মহর্ষি গৌতম। একটা প্রশ্ন পেলাম, এই এক লাইনে এদের মূল বক্তব্য। ন্যায় দর্শন কি বলছে? বলছে যুক্তিবিদ্যা সঠিক প্রমাণের মাধ্যমে সত্য জ্ঞান লাভ করা হয়। বৈশেষিক দর্শন মহর্ষি কনাদ, পরমাণুবাদ এবং পদার্থের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস। তার পরীক্ষায় আসতে পারে কোন দর্শন পরমাণুবাদ নিয়ে আলোচনা করে? ভারতীয় কোন সম্প্রদায় পরমাণুবাদ নিয়ে আলোচনা করে? কে করে বলো? বৈশেষিক। সাংখ্য দর্শন হচ্ছে মহর্ষি কপিলমুনি, পুরুষ এবং প্রকৃতি হচ্ছে ওদের প্রধান বক্তব্য। যোগ দর্শন হচ্ছে প্রতিষ্ঠাতা মহর্ষি পতঞ্জলি, চিত্তবৃত্তি নিরোধ এবং 8টি অঙ্গের মাধ্যমে সমাধি লাভ। মীমাংসার মধ্যে প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি জৈমিনী। এরা কি করছে? বেদ উক্ত কর্মখণ্ড এবং যজ্ঞে তৎপর্যতা করে। বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি বাদরায়ণ, যা উপনিষদের জ্ঞান, ব্রহ্ম সত্য এবং জন্ম মিথ্যা, এর মানটা ভুল আছে, ঠিক আছে, জন্ম মিথ্যা অনুভব আলোচনা করা হয়। এরপর দেখবো এটা হলো আস্তিক দর্শন। আস্তিকগুলোকে বলা হয়েছে না দর্শন প্রবক্তা এবং প্রতিষ্ঠাতা। নাস্তিক সম্প্রদায়, তা নাস্তিক সম্প্রদায়ের মধ্যে শর্টকাটে কি বলা হয়েছে? চার্বাক, তাই তো? চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা দেবগুরু বৃহস্পতি। মতান্তর অন্য কেউ হতে পারে, আমরা বলেছি নামান্তর নিয়ে মতভেদাভেদ আছে। চার্বাক চরম জড়বাদী এবং প্রত্যক্ষবাদী দর্শন। তাহলে এখান থেকে 2টো প্রশ্ন পেলাম। ভারতীয় কোন আস্তিক সম্প্রদায় পরমাণুবাদী নামে পরিচিত? বৈশেষিক সম্প্রদায়। কে নাম বললাম? বৈশেষিক সম্প্রদায়। ভারতীয় কোন নাস্তিক সম্প্রদায় জড়বাদী নামে পরিচিত? কে? চার্বাক সম্প্রদায়। কেন? চার্বাক মতে ক্ষিতি, অপ, তেজ, মরুত এই 4টি ভূতের দ্বারাই জগতের সব সৃষ্টি এবং এই 4টি ভূতের দ্বারাই জগতের সমস্ত কিছু প্রলয় বা ধ্বংস। এই যে ঈশ্বর নাই, মাটি, জল, বায়ু এবং অগ্নি, এই 4টি উপাদানের দ্বারাই জগতের সৃষ্টি। একদম প্রবল এবং প্রখরভাবে ওরা বলে, ওই জন্য ওদেরকে বলা হয় জড়বাদী এবং চরমপন্থী জড়বাদী, চরমপন্থী চার্বাক এবং প্রত্যক্ষবাদী। কেন? যে 6টা প্রমাণ আছে সেই 6টা প্রমাণের মধ্যে চার্বাক একমাত্র একটা প্রমাণকে স্বীকার করে, তার নাম হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। এই যেহেতু জগৎ সৃষ্টির ক্ষেত্রে জড়কেই প্রাধান্য দেয় এবং জ্ঞানতত্ত্বের ক্ষেত্রে একমাত্র প্রত্যক্ষকেই প্রাধান্য দেয়, সেই হিসাবে ওদেরকে বলা হয় জড়বাদী এবং প্রত্যক্ষবাদী। তাহলে পরীক্ষায় আসতে পারে যে কেমন জড়বাদী এবং প্রত্যক্ষবাদী দার্শনিক বা দর্শন মতবাদ হলো চার্বাক, বৌদ্ধ, জৈন, ন্যায়। আসতে পারে। তাহলে একমাত্র জড়বাদ, একমাত্র প্রবল জড়বাদ কি আছে নাস্তিক সম্প্রদায়ের মধ্যে? চার্বাক। আর আস্তিকদের মধ্যে কি নাম বললাম? বৈশেষিক। মনে থাকবে। আর প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এটা চার্বাক ছাড়া আর কেউ বলে নাই। বাকিরা সবাই কম বেশি 2, 3, 4, 5টা করে কি করেছে? স্বীকার করেছে। নেক্সট বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষিকে মহর্ষি গৌতম বুদ্ধ। তোমাদের সিনেমা দেখেছি? গৌতম বুদ্ধের সিনেমা দেখায়নি তো? যখন সিলেবাসটা শেষ হয়ে যাবে তখন দেখবো আমরা যখন বৌদ্ধ দর্শন পড়বো তখন মহর্ষি গৌতম বুদ্ধকে দেখানো হবে সিনেমা, তোমাদেরকে দেখানো হবে। এই গৌতম বুদ্ধের 4টি আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, অহিংসা, ঠিক আছে, এবং এটা বানানটা ভুল আছে, কি বলতো? এটা হবে অনেকান্তবাদ। এটা হবে অনেকান্তবাদ। এখানে বানানটা ভুল করে দিয়েছে, এআই বানাতে পারে নাই। অনেকান্তবাদ, ঠিক আছে, এটা আমার জানা আছে বলে আমি বলতে পারলাম। জৈন দর্শনের প্রতিষ্ঠাতা থেকে
ঋষভদেব লিখেছে, ঋষভদেব নয়। যে 24টা তীর্থঙ্কর আছে সেই 24টা তীর্থঙ্করের মধ্যে শেষ তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর। তাহলে আমাদের পরীক্ষায় কি থাকবে? ঋষভদেব, এবং 24তম বলেও দিয়েছে, 24তমকে মহাবীর হয়েছে। প্রথম ছিলেন ঋষভদেব এবং 24 নম্বর হচ্ছে মহাবীর। অনেকান্তবাদ, এখানে বানানটা ভুল, এখানেও বানানটা ভুল আছে, ঠিক আছে। এটা হবে স্যাদবাদ, চরম অহিংসা এবং পঞ্চ মহাব্রতের সাধনা এখানে উল্লেখ করা আছে। ভারতীয় দর্শনের পাঠটা আমরা কি করলাম? এখানে শেষ করলাম। আমাদের চ্যাপ্টার নাম ছিল ইউনিট 2তে পাশ্চাত্য দর্শন। তাহলে পাশ্চাত্য দর্শন পড়তে গিয়ে ভারতীয় দর্শনের জ্ঞানটা আমাকে নিতে হলো, তবে আমি দুটোকে তুলনা করে কি করতে পারবো? পড়তে পারবো। নেক্সট দেখি আমাদের কি আছে। এটা হচ্ছে আমাদের মেন টপিক। কি চ্যাপ্টারটার মেন টপিক হচ্ছে এটাই, পাশ্চাত্য দর্শনের কি প্রধান প্রধান শাখা। 1 নম্বর কি বলা হয়েছে? অধিবিদ্যা। তারপরে কি আছে? জ্ঞান তত্ত্ব। তারপরে কি আছে? নীতিবিদ্যা। তারপরে কি আছে? তর্কবিদ্যা। তারপরে যুক্তিবিদ্যা। এটাকে আমরা পড়বো কি? লজিক, LOGIC, কি লজিক। এটার জন্যই আমরা সবাই দর্শন পড়ি, খুব মজার একটা জায়গা। তারপরে মনোবিদ্যা, সাইকোলজি, মানুষের অপরের মন যাচাইকরণ করা, সে কেমন দেখতে, তার মানসিক প্রবৃত্তি কেমন, ঠিক আছে। সাইকোলজি আমরা দেখবে অনেক ইউটিউবে রিলস আর দেখবে কথাটা বারবার শুনি, সাইকোলজি কি। লজিক কথাটা আমরা শুনি, লজিক মানে শুধুমাত্র দর্শনই লজিক নাই, যে কোনো যুক্তিসম্মত কথাবার্তা, যে কোনো যুক্তিসম্মত আলোচনাকে বলা হয় লজিক। অঙ্কের ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করে যে আমরা অঙ্কগুলো করি ওগুলোকেও বলা হয় কি? লজিক। তারপরে মনোবিদ্যা, তারপরে কি আসছে? রাষ্ট্র দর্শন, তারপরে থাকছে কি? সমাজ দর্শন। এছাড়াও পাশ্চাত্য দর্শনের বহু শাখা আছে, তার মধ্যে প্রধান শাখা হচ্ছে এই কটা, 1 2 3 4 5 6 7 8। এছাড়াও অনেক শাখা আছে। পরীক্ষা আসতে পারে যেটি পাশ্চাত্য দর্শনের শাখা নয়, যেটি পাশ্চাত্য দর্শনের শাখা নয়, দিয়ে বলে দিল অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, নীতিবিদ্যা, নাস্তিক। দিতেই পারে, তাহলে নাস্তিক তো নয়। আবার এরকম দিলাম যেটি পাশ্চাত্য দর্শনের শাখা, যেটি পাশ্চাত্য দর্শনের শাখা, 4 ভাগ, বৌদ্ধ, জৈন, ভরে দিল মনোবিদ্যা। প্রশ্ন আসতেই পারে, কারণ ওরাও তো ভারতীয় দর্শনের শাখা। সম্প্রদায়গুলো হচ্ছে ভারতীয় দর্শনের কি এক একটা শাখা, আর এখানে পাশ্চাত্য দর্শনের শাখা হচ্ছে এই 8টা। ক্লিয়ার? এবার একটা একটা করে পড়বো আমরা। অধিবিদ্যা কি, জ্ঞানবিদ্যা কি, তর্কবিদ্যা কি, নীতি, এটাই তো আমাদের চ্যাপ্টার। এবার আমরা একটা একটা করে পড়বো। যেমন প্রথমে আমরা পড়বো যে অধিবিদ্যা বা মেটাফিজিক্স কি। বলছে সংজ্ঞার্থ এবং মূল বিষয়, যে শাখায় ইন্দ্রিয় গ্রাহ্য জগতের পিছনে অতীন্দ্রিয় পরম সত্তা আলোচনা করা হয় তাকে বলা হয় অধিবিদ্যা। যেটা ভারতীয় দর্শন আছে। ভারতীয় দর্শনে শুধুমাত্র জগৎ নিয়ে আলোচনা করা হয় না, জগতের বাইরে ভৌতিক এবং আধ্যাত্মিক বিষয় নিয়েও আলোচনা করা হয়। যেমন ঈশ্বর, ব্রহ্ম, আত্মা, মন, স্বর্গ, নরক, পিশাচ, যক্ষ, সব কিছুই নিয়ে কি করা হয়? আলোচনা করা হয়। সেম পাশ্চাত্য দর্শনে পুরোটাই আলোচনা করে না। পাশ্চাত্য দর্শনের একটা শাখা আছে, সেই শাখার নাম হচ্ছে কি? অধিবিদ্যা। আর এই অধিবিদ্যাতে আলোচনা করা হয় যে শাখায় ইন্দ্রিয় গ্রাহ্যের জগতের বাইরে বাইরে কি কি অতীন্দ্রিয় পরম সত্তা রূপে কি বলতে পারি আমরা? বলো, সৃষ্টিকর্তা রূপে কে? ঈশ্বর। সৃষ্টিকর্তা রূপে ঈশ্বর কে আলোচনা করা হয়। তারপর থাকছে সত্তার স্বরূপ, ঈশ্বর এবং আত্মার অস্তিত্ব, সৃষ্টি এবং সময় স্থানের উৎস। গুরুত্ব, কার গুরুত্ব? আমরা যে অধিবিদ্যা পড়বো, কেন পড়বো আমরা অধিবিদ্যা, সেটা আমাদের জানতে হবে। তাহলে অধিবিদ্যা পড়ে আমরা আমাদের চরিত্র গঠন করতে পারবো, অধিবিদ্যা পড়ে আমরা আমাদের ধর্মীয় জ্ঞান নিতে পারবো, অধিবিদ্যা পড়ে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে জানতে পারবো। এটা হচ্ছে কি? গুরুত্ব। বিশ্বজগতের প্রথম কারণ অনুসন্ধান করতে সাহায্য করে, এবং উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এই জগৎ কি কেবলমাত্র জড় পদার্থ দিতে পারি, নাকি এর পিছনে কোনো চেতন সত্তা বা ঈশ্বর আছে? এই অধিবিদ্যার প্রথম কি প্রশ্ন। তাহলে আমরা যারা আছি, আমরা সবাই আস্তিক, আমরা কম বেশি সবাই ঈশ্বরে বিশ্বাস করি। তাহলে আমাদের কাছে অবশ্যই এই জগৎ ক্ষিতি অব তেজ মরুত, অর্থাৎ মাটি, জল, বায়ু, অগ্নি, এইগুলো দিয়েই তৈরি নয়, এইগুলোকে পরিচালিত রূপে এক কর্তা আছে, সেই কর্তার নাম হচ্ছে কে? ঈশ্বর। ক্লিয়ার? এটা কার আলোচনা করলাম? অধিবিদ্যার আলোচনা করলাম। নেক্সট আমাদের যেটা আছে সেটা পড়বো নীতিবিদ্যা। প্রথমে কি বললাম? আমার সব থেকে পছন্দের পাশ্চাত্য দর্শনের একটা শাখা হচ্ছে কি বিদ্যা? নীতিবিদ্যা। নীতিবিদ্যার সংজ্ঞায় কি বলা হয়েছে? সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণের, ঐচ্ছিক মানে স্বাধীন, স্ব ইচ্ছা, আমার যা চাই তাই, আমার যা মন তাই। আজকে বর্তমানে দেখো তোমরা কি ঐচ্ছিক মনোবৃত্তি প্রবৃত্তি। কেন? তোমরা চাইলে তোমাদের পোশাক, তোমাদের খাবার দাবার, তোমাদের চিন্তাভাবনা, তোমাদের চালচলন, তোমাদের শিক্ষা, তোমাদের সব কিছুর মধ্যে একটা কি আছে? ব্যক্তিত্ব স্বাধীনতা আছে। এই ব্যক্তিত্ব স্বাধীনতাকে বলা হচ্ছে ঐচ্ছিক আচরণ। বুঝতে পারলাম? নীতিবিদ্যায় সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণের কি কি ভালোটাও আলোচনা করে, মন্দটাও
আলোচনা করে, ন্যায়টাও করে আবার অন্যায়টাও আলোচনা করে। বিচারকারী আদর্শনিষ্ঠ বিজ্ঞান, দেখবে পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? তাহলে নীতিবিদ্যার আলোচ্য বিষয় হলো ভালো মন্দ, ন্যায় অন্যায় আলোচনা করা। অধিবিদ্যার বললাম আমরা, অধিবিদ্যার আলোচনা বিষয় কি ছিল বলো? জগতের বাইরের বস্তুগুলোকে নিয়ে আলোচনা করা, যেমন ঈশ্বর টিশ্বর নিয়ে আলোচনা করা। তাহলে নীতিবিদ্যা ঈশ্বর নিয়ে আলোচনা করা হবে না, নীতিবিদ্যায় ভালো মন্দ নিয়ে আলোচনা করা হবে, পাপ পুণ্য নিয়ে আলোচনা করা হবে, স্বর্গ নরক নিয়ে আলোচনা করা হবে, আত্মহত্যা স্বস্তি মৃত্যু নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? এগুলো নিয়ে আলোচনা করা হবে, প্রতিশোধাত্মক প্রতিরোধাত্মক শাস্তি সম্পর্কে আলোচনা করা হবে। এটা হচ্ছে নীতিবিদ্যা। তাহলে আমরা রিপিট করি তাতে বড় বুঝতে সুবিধা হয়। তাহলে অধিবিদ্যার আলোচনার বিষয় কি হলো? জগতের বাইরে যা কিছু আছে। নীতিবিদ্যার আলোচনার বিষয় কি হলো? ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায় এবং অন্যায়। আচ্ছা, নীতিবিদ্যা পড়বো কেন আমরা? অধিবিদ্যা কেন পড়বো বলেছিলাম? জগৎ এবং জগতের বাইরের বস্তুগুলো সম্পর্কে জ্ঞান পাওয়ার জন্য আমরা অধিবিদ্যা পড়বো। নীতিবিদ্যা কেন পড়বো? দেখো কি বলা হয়েছে, আদর্শ সমাজ গঠন এবং মানুষের সুচরিত্র বিকাশে সহায়ক। এক কথায় আমরা আমাদের ক্যারেক্টার, মিনিং আমাদের যে চরিত্র, সেই চরিত্রকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কি দর্শন পড়বো? নীতিবিদ্যা বা নীতি দর্শন আমরা পড়বো। কি আমরা চাই তো ভালো হয়ে থাকতে? সবসময় আমরা ভালো হয়ে থাকতে চাই। তাহলে ভালোটা কতটা ভালো হবো তার জন্য আমাকে জ্ঞান নিতে হবে কোথায়? নীতিবিদ্যায়। আর কি বলছে? উদাহরণস্বরূপ সর্বদা সত্য কথা বলা উচিত, মিথ্যা কথা না বলা, অপরের দ্রব্য না নেওয়া, গালিগালাজ না করা, তাই তো? ভেজাল খাবার কাউকে না খাওয়ানো, কারোর সঙ্গে কুটিলতা না করা, এই সমস্ত না 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 গুলোকে সব বাদ দিতে বলছে। সেটা হচ্ছে নীতিবিদ্যা। তাহলে আমি প্রথমেই বলেছিলাম কেন আমার ফেভারিট? কারণ একটা মানুষকে সঠিক মানুষ রূপে বানাতে সাহায্য করে কে? নীতিবিদ্যা। একদম জলের মতো পরিষ্কার, কারো কোনো ডাউট? বেশ, আমরা চলে যাবো নেক্সট, তর্কবিদ্যা। এটা নিয়ে আমরা বিশেষ কিছু আলোচনা করব না। কেন? এটা একটা আকারগত শাখা। কি গত? আকারগত। এই তর্কবিদ্যার আবার দুটো শাখা আছে। তর্কবিদ্যার দুটো শাখা আছে, একদিকে হচ্ছে অবরোহ আর একদিকে হচ্ছে আরোহ। অবরোহ এবং আরোহ কি? অবরোহ হচ্ছে সবসময় আকারগত, আর আরোহ হচ্ছে বাস্তবগত। এই অবরোহতে কি বলা হয়? যেমন ধরো রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছে, ছাগলের দাঁড়িয়ে আছে, অতএব রবীন্দ্রনাথ ছাগল মানা যায়? মানে এটা আনলজিক্যালি একটা কি একটা কোথা থেকে কি একটা বলে দিল, রবীন্দ্রনাথ ছাগল। কেন না? ওনারও দাঁড়িয়েছে, ছাগলেরও দাঁড়িয়েছে। অবরোহতে কিন্তু কেসটা চলে, কিন্তু আরোহতে এসব কোনো কেস চলে না, সবসময় বাস্তবতার উপর চলবে। যেমন হচ্ছে যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে। এখানে বিশ্লেষণ করা হবে যে সবসময় মেঘ করলে যে বৃষ্টি হবে এমন কোনো কথা নাই। বিচার বিশ্লেষণ করা হবে প্রত্যেকটা বিষয়ে। আরোহতে কি আলোচনা করা হবে? প্রত্যেকটা বিষয়ে কি আছে? কারণ এবং কার্য থাকবে। প্রত্যেকটা কার্যের পিছনে একটা কি থাকবে? কারণ থাকবে। তাহলে তর্কবিদ্যারও কি আছে? গুরুত্ব আছে, কিন্তু সেটা অবরোহ থেকে কার আছে? আরোহের মধ্যে আছে। তাহলে তর্কবিদ্যা, তাহলে তর্কবিদ্যা মিনিং হচ্ছে লজিক। দেখবে আমাদের লজিক করবো এল এফ এ, তারপরে ই আই ও, এগুলো দেখবে আমরা সব পড়বো, পরের সেমিস্টারে পড়বো আমরা, ঠিক আছে? এখন থেকে যদি আমরা বলি না তাহলে সব মাথার উপর দিয়ে চলে যাবে, আমাদের এগুলো এখন দরকার নেই। তারপরে কি হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা কি বলা আছে? সঠিক ও বৈধ চিন্তনের নিয়মাবলী সংক্রান্ত নিয়মনিষ্ঠ শাস্ত্র, যুক্তির আকারগত রূপ বা পরীক্ষা করে। উদাহরণস্বরূপ বলা যায় অবরোহ এবং আরোহ অনুমান। বলে দিলাম আমি অবরোহ কি আর আরোহ কি। এরপর চলে যাবো আমরা কেন পড়বো, আমরা যুক্তিবিদ্যা আমরা কেন পড়বো? এই যে কার্যকারণ সম্পর্ক জানার জন্য। সব থেকে বেস্ট কার্যকারণ সম্পর্ক যদি কেউ বলে থাকে সে হচ্ছে আমাদের এখানে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার অন্তর্গত আবার একটা শাখা, সেই শাখার নাম হচ্ছে কি? আরোহ। তাহলে কি হলো? তর্কবিদ্যার আবার প্রধান দুটো শাখা কি কি? অবরোহ আর কি বলো? আরোহ। তার মধ্যে আরোহের মধ্যে সব থেকে বেশি কি নিয়ে আলোচনা করা হয়? বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়। সংজ্ঞা। যুক্তিবিদ্যা কাকে বলে? কোনো সিদ্ধান্ত প্রমাণের জন্য উপযুক্ত যুক্তি এবং হেতু প্রয়োজনের মানসিক প্রক্রিয়া, যুক্তির বাস্তবতা প্রয়োগ এবং সত্য বিচার। উদাহরণস্বরূপ বলে যায় যেহেতু ধোঁয়া আছে তাই সেখানে কি আছে? আগুন আছে। কারণ পৃথিবীর এমন কোনো বস্তু নাই যে ধোঁয়া উৎপন্ন করতে পারে কে ছাড়া? আগুন ছাড়া। এটা আমরা অনুমান প্রমাণ পড়া থেকে দেখবে বিস্তারিত আলোচনা করেছিলাম। তাহলে কটা বললাম? অধিবিদ্যা, নীতিবিদ্যা আর কি বললাম? তর্কবিদ্যা। নেক্সট দেখবো আমাদের মনোবিদ্যা বা সাইকোলজি। মনোবিদ্যা বা সাইকোলজি। যদি কেউ এইটা নিয়ে দেখবে, এইটা নিয়ে অনেক জন পড়াশোনা করে, অ্যাস্ট্রোলজি যারা পড়ে, যাদেরকে জ্যোতিষী বলা হয়, জ্যোতির্বিদ্যা যারা পড়ে, তাদের ম্যাক্সিমাম 60% তারা কি নিয়ে পড়াশোনা করে? সাইকোলজি নিয়ে পড়াশোনা করে। পড়তে হবে তোমাকে সাইকোলজি। হাত দেখে আঙুলগুলো কেমন, রেখাগুলো কেমন, চোখগুলো কেমন, ঠোঁটগুলো কেমন, কানগুলো কেমন, ওরা কী করে বলো তো? একটা পর্যালোচনা করে। যেমন নামের উপর ভিত্তি করে, যেমন আমার তুফান নাম, তাহলে তুফান মনে করো জন্মগ্রহণ করেছে জুন মাসে, তাহলে এইরকম তুফান নামক কত ব্যক্তি আছে খুঁজে বের করবে। তাদের জন্ম যদি আমার সঙ্গে মিলে যায় জুন মাসে, এবং তারা রাশিগুলোকে দেখবে যে রাশিগুলো মিলছে কিনা, দিয়ে মনে করো এরকম ওরা 100টা তুফানকে খুঁজে বের করেছে। সেই 100টা তুফানের মধ্যে দেখা গেল যে 20টা
আমার সঙ্গে মিল আছে 50-50, বাকি 10টা দেখা গেল যে আমার সঙ্গে 80% মিল আছে, বাকি 4-5 জন দেখা গেল যে 90% মিল আছে। 100% কোনোদিন মিলবে না। একটা মানুষের সঙ্গে পৃথিবীর অন্য মানুষ 100% কোনোদিন মিলবে না। দিয়ে দেখা গেল আমার মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে, কমন বৈশিষ্ট্য, সেগুলো ওদের উপর আবার কী করবে, অ্যাপ্লাই করবে। যেহেতু ওই তুফানের এই আছে, অতএব এর নাম তুফান ও এই অমক অমক। এইটা এক ধরনের সাইকোলজি হয়, মানে পর্যবেক্ষণ করা হয় বলা যায়। কারণ আমরা একটা ভারতীয় দর্শনেও পড়েছি এই সাইকোলজি পার্টটা, যেটা সাংখ্য দর্শন আছে, যার নাম হচ্ছে ত্রিগুণাত্মক। প্রকৃতি 3টে গুণ, সত্য, রজ এবং তম। এটা যখন তোমরা বেদান্ত দর্শন পড়বে থার্ড সেমিস্টার, সেই থার্ড সেমিস্টারে গিয়ে দেখবে সুন্দরভাবে পড়াবো। তাহলে ভারতীয় দর্শনেও এরকম সাইকোলজির কথা বলা আছে, আর পাশ্চাত্য দর্শনেও অবশ্যই কি আছে, আলোচনা করা আছে। মনোবিজ্ঞান, এক কথায় মানুষের মনকে কি করা, জানা। এই যে মানুষের মনকে জানা, আমরা বুঝতে পারি না। আমি যদি মনে করো তোমার প্রতি রাগান্বিত থাকি, তুমি দেখলে বুঝতে পারবে না। আমি তোমার প্রতি খুশি থাকি, তুমি দেখলে বুঝতে পারবে না। এটা না, ওই যে মনকে যে তুমি জানতে পারলে, তুমি এক ধরনের কি সাইকোলজিস্ট। এই যে মনোবিজ্ঞান, মানুষের মন নিয়ে পড়াশোনা করার নাম হচ্ছে সাইকোলজি। সংজ্ঞা: পূর্বে একটি দর্শনের শাখা হিসাবে মানব মন ও চেতনার স্বরূপ নিয়ে গবেষণা করতে হয়। পরিধি: যে সংবেদন, প্রত্যক্ষ, স্মৃতি, চিন্তা, মানসিক প্রক্রিয়া এবং আচরণের দার্শনিক বিচার। আর কি থাকছে, দর্শনের গুরুত্ব। কেন পড়বো আমরা সাইকোলজি, আমরা কেন পড়বো? আমার মায়েরা এবং আমার বাবারা, মানে আমাদের মা এবং বাবারা এক একটা বিশাল বড় বড় সাইকোলজিস্ট, মনোবিদ। দেখবে আমাদের মুখ দেখলে বলে, এই কি রে, কি হয়েছে? বেশিরভাগ বাবা বলে, এই তোর মা মেরেছে, বলে কি বলে না, দেখেই নাই। কিন্তু বাবা দেখবে তোমার মুখের থোবড়াটা দেখে অনুমান করে নেয় নিশ্চয়ই কিছু একটা ডাল মেকুচ কালা আছে। হলো না সাইকোলজিস্ট? তাহলে যে মানুষের মুখে দেখে, মানুষের ব্যবহার দেখে, কথোপকথন দেখে বলে দেয় যে এখন এর কি প্রবৃত্তি চলছে, সে হচ্ছে সব থেকে বড় সাইকোলজিস্ট এবং মনোবিদ। আর এইগুলো জানার জন্য আমরা কি পড়বো, মনোবিদ্যা বা সাইকোলজি আমরা পড়বো। জ্ঞানতত্ত্বে কোনো কিছু কিভাবে প্রত্যক্ষ করি তা বুঝে মনোবিদ্যার জ্ঞান এবং আবশ্যক। অল ক্লিয়ার বস? রাষ্ট্র দর্শন। রাষ্ট্র দর্শন কি? রাষ্ট্র দর্শন মানে যে রাষ্ট্র মানে কি, দেশ তো। তাহলে আমি যে দেশে বাস করি, সেই দেশের নিয়ম কানুন, সেই দেশের কি কি পরীক্ষার কি বিষয় আছে, পর্যবেক্ষণ কি বিষয় আছে, এক্ষেত্রেও আমাকে পরিবেশে থাকতে গেলে কিভাবে থাকতে হবে, তার নানান আলোচনা দর্শনের শাখায় আলোচনা করা হয়। সেই শাখাটার নাম হচ্ছে কি, রাষ্ট্র দর্শন। বলা হচ্ছে কি, রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রের ন্যায় বিচার, ব্যক্তির স্বাধীনতা, রাষ্ট্রের কর্তব্য সম্পর্কিত তাত্ত্বিক পর্যালোচনা যেখানে করা হয় তার নাম হচ্ছে রাষ্ট্র দর্শন। এক কথায় রাষ্ট্র দর্শন কোনোদিন দর্শনের একটা শাখা হতে পারে না। রাষ্ট্র দর্শন তো রাষ্ট্র, এটা একটা পলিটিক্যাল সায়েন্সের কি পার্ট, কিন্তু দর্শন হচ্ছে এমন একটা বিষয় যে সব কিছু নিয়েই আলোচনা করে। তাই রাষ্ট্র অর্থাৎ দেশের প্রতি দর্শনের একটা কি থাকবে, দায়িত্ববোধ থাকবে। তাই দর্শন বলছে আমি রাষ্ট্র অর্থাৎ আমি দেশকে নিয়েও কি করব, হালকা করে আলোচনা করব, দিয়ে পরবর্তীকালে এটাকে যোগ করে দেওয়া হয় রাষ্ট্র দর্শন। আদর্শ রাষ্ট্রের রূপরেখা বা প্রস্তুতকরণ, আইন এবং সার্বভৌমত্ব বিশ্লেষণ। বলো তো, আমি এখানে যতগুলো প্রশ্ন করলাম, যতগুলো আমি পয়েন্ট করলাম, যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে দেখো, তারা এসে সব বলবে যে এটা রাষ্ট্র দর্শনের শাখা নয়, এটা রাষ্ট্র দর্শনের আলোচনা নয়, এটা রাষ্ট্রবিজ্ঞানের কি আলোচনা, পল সায়েন্সের আলোচনা, কিন্তু দর্শন আলোচনা করে। নেক্সট, গুরুত্ব এবং উদাহরণ। নাগরিককে অধিকার রক্ষা, উত্তম শাসন ব্যবস্থা অনুধাবনে সাহায্য করে। উদাহরণ, প্লেটোর রিপাবলিক গ্রন্থে আদর্শ রাষ্ট্র এবং ন্যায় বিচারের ধারণা করা হয়েছে। সমাজ দর্শন। তাহলে সমাজ দর্শনে কি বলা হয়েছে, সামাজিক, আমরা কি বদ্ধ জীব ভাই, এমনি আমরা কেমন জীব, আমরা সমাজবদ্ধ জীব। তাহলে সমাজবদ্ধ যদি আমরা জীব হয়, তাহলে সমাজে আমাদের কি আছে, কিছু দায় দায়িত্ব আছে। তাহলে সেই দায় দায়িত্বটা কি, দর্শনে যে শাখায় আলোচনা করাবে তার নামই হচ্ছে কি, সমাজ দর্শন। সংজ্ঞায় কি বলা হয়েছে, যে সামাজিক সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠান, প্রথা এবং মানুষের সামগ্রিক মেলবন্ধনে দার্শনিক মূল্যায়ন করে। সাম্য, আমরা কবিতা বললাম সাম্যবাদী, মনে আছে, সমান অধিকার, সাম্য নিয়ে আলোচনা করাবে। স্বাধীনতা এবং ভ্রাতৃত্ববোধ, আমি একটু আগেই বললাম যে আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, সমাজের মঙ্গল কামনায় যে সমস্ত বিষয়ে আলোচনা করা হয়, তাহলে বলো তো সাম্য মানে কি, সবার সমান অধিকার আমরা আলোচনা করি। স্বাধীনতা, অবশ্যই আমাদের স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, চলাফেরায় স্বাধীনতা আছে, খাওয়া দাওয়ায় আছে, পোশাক পরিচ্ছদে আছে, পড়াশোনায় আছে, সবেতেই আমাদের কি আছে, স্বাধীনতা আছে। এবং ভ্রাতৃত্ববোধ, আমরা সবাই কি ভাই ভাই, মোরা একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, আছে তো, এই যে ভ্রাতৃত্ববোধটা আমাদের থাকতে হবে। আর কি থাকবে, সামাজিক পরিবর্তন, সমাজের সবসময় কী করতে হবে, পরিবর্তন করতে হবে, তার সঙ্গে প্রথার যৌক্তিকতা। সামাজিক পরিবর্তন কি, যেমন দেখো তোমরা যারা এখন বর্তমানে ক্লাস করছো, তুমি যদি ক্লাসটাকে লক্ষ্য করো, দেখো তোমাদের সুবিধার্থের জন্য আমি এআই ব্যবহার করেছি কি করি নাই। প্রথমে আমি খাতাতে কি লিখেছি, প্রম্পট লিখেছি,
সেই খাতা থেকে এসেছি চ্যাট জিপিটিকে ফর্ম লেখা করেছি, চ্যাট জিপিটি থেকে বলেছি যে আমাকে এমন কিছু দাও যাতে পিপিটি তৈরি করতে পারে, জিমিনিতে এসেছি। পড়াবো কীভাবে তার জন্য কী করেছি, স্মার্ট বোর্ড ব্যবহার করেছি। তুমি বলো আজকে ছবির মাধ্যমে, লেখালেখির মাধ্যমে কতগুলো শব্দকে ভেঙে, তাহলে আমার পড়ানোটা কি সহজ সরল হলো কি হলো না, যাতে তোমাদের সুবিধা হলো। তাহলে এইরকম সামাজিক কী থাকবে, পরিবর্তন থাকবে। আর সঙ্গে কি থাকবে, প্রথার যৌক্তিকতা। ধর্মে যে কথাটা বলা হয়েছে সেটা কতটা যুক্তিসম্মত আছে সেটা তোমাকে কি করে নিতে হবে, মেনে নিতে হবে। এবং কি দিয়ে, যুক্তি দিয়ে মানতে হবে যে এই প্রথাটা ঠিক না ভুল। এই যেমন কি ছিল, সতীদাহ প্রথা। সতীদাহ প্রথায় কি বলবে, সমাজ দর্শন কি বলবে, মানবে এটা? কারণ এটা অযৌক্তিক, মানা যায় না। বহু বিবাহ মানা যায় না, বিধবা বিবাহ মানা যায়, তাই তো? যেটা যুক্তিসম্মত সেটা গ্রহণ করো, যেটা অযুক্তিসম্মত সেটা কি করে দাও, বর্জন করে দাও। তাহলে এই সমস্ত বিষয় নিয়ে কোন দর্শনে আলোচনা করা হয়, সমাজ দর্শনে আলোচনা করা হয়। তাহলে আমরা কেন পড়বো, অবশ্যই গুরুত্ব বেশি। কি কি পড়বো, সামাজিক বৈষম্য দূর করে শৃঙ্খলা পরায়ণ হয়ে মানবিক সমাজ গড়ে তোলা। উদাহরণস্বরূপ বলতে পারি, সমাজে নারী পুরুষের সমান অধিকার এবং কুসংস্কার দূরীকরণ নিয়ে দার্শনিক চিন্তা হলো সমাজ দর্শনের কি অংশ। দেখো বলে না নারী এবং পুরুষ সমান, এই নারী এবং পুরুষ সমান কোন জায়গায় বলো তো, কোন জায়গায়, সমান অধিকার নিয়ে। নারী পুরুষ কোনোদিন সমান হতে পারে না, নারী পুরুষ পুরুষ। একটা নারী কোনোদিন পিতা হতে পারবে, একটা পুরুষ কোনোদিন মাতা হতে পারবে? এই যে বড় বড় যে কনস্ট্রাকশনের যে কাজগুলো হয় মেয়েরা করতে পারবে, পারবে না। নারী পুরুষ সমানটা ওইদিকে নয় বস, নারী পুরুষ সমান হচ্ছে আমরা যে দেশে বাস করি সেই দেশে সংবিধান অনুসারে কি সমান অধিকার। আমি ওই পুলিশ অফিসার হতে পারলে একটা মেয়েও হতে পারবে। আমি যদি সরকারের কাছ থেকে যদি কোনো রকম কোনো স্কলারশিপ পাই তাহলে একটা পুরুষও পাবে। এইটার নাম হচ্ছে সমান। এই দিক থেকে বলা হয়েছে নারী এবং পুরুষ কি সমান, কোনোদিন সমান অধিকারের দিক থেকে সমান, কোনোদিন সমান বলবে না। প্রথমে নারীর দেহের গঠনই আলাদা আর ছেলের দেহের গঠন আলাদা, নারীর কণ্ঠস্বরই আলাদা, ছেলের কণ্ঠস্বর। সমান কাকে বলে বলো, 3 + 2 = 2 + 3। দেখতে মনে হচ্ছে আপাতত আলাদা, কিন্তু এরা সমান, যোগ করলে কি হবে, সমান সমান। দেখো তো সমান সমান হলো কিনা। একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন যদি ভালো করে জামা কাপড় পরিয়ে দেওয়া হয়, তুমি দেখে বলতে পারবে ওটা ছেলে না মেয়ে, বলতে পারবে তো? সেই অবস্থাটা হচ্ছে এইটা। যখন আস্তে আস্তে বড় হবে তখন কি হবে বলো, বুঝতে পারবে কি পারবে না? তুমি যতই জামা কাপড় ঢাকাবে, একটা মেয়েকে তুমি যতই ছেলেদের পোশাক পরাও, একটা ছেলেকে তুমি যতই মেয়েদের পোশাক পরাও, তবু তুমি বুঝতে পারবে এটা ছেলে এবং এটা মেয়ে। কারণ ওর কণ্ঠস্বর, ওর চালচলন, ওর রুচিবোধ পরিবর্তন হবে। তাহলে নারী এবং পুরুষ সমান বলবে না, নারী এবং পুরুষের সমান অধিকার কথাটা বলবে। এই নিয়ে আমার সঙ্গে তর্ক বিতর্ক হয়, কোনোদিন সমান হতে পারে না। নারীর শারীরিক গঠন আলাদা, কারণ একটা পুরুষের তুলনায় একটা নারীর শক্তি আলাদা, তার দেহের গঠন আলাদা। একটা পুরুষ স্ট্রং, অনেকটাই শক্তিশালী, তাহলে কী করে সমান হলো আমাকে বোঝাও, হতেই পারে না। আবার দেখো আমাদের বর্তমান সমাজে একটা মেয়ে চাইলে কি রাত 12টা 1টা 2টো 3টে পর্যন্ত রাস্তাঘাটে ঘুরতে পারবে, কিন্তু একটা ছেলে পারবে কি পারবে না, পারবে। তাহলে কী করে সমান হলো? শুধুমাত্র আমরা যে দেশে বাস করি সেই দেশের সাংবিধানিক এবং সমাজে যে সমস্ত বস্তুগুলো আছে সেগুলোকে ব্যবহার ক্ষেত্রে বলা হয় নারী এবং পুরুষ সমান। আমরা যদি এক ভাই এক বোন হয়, একটা মুরগির 2টো পা হয়, লেগ পিস, তাহলে সেই ক্ষেত্রে ওই মুরগির 2টো পা যে দুটো আছে ওই দুটো আমার যতটা অধিকার আছে আমার বোনেরও কি আছে ততটাই অধিকার আছে। এইটাকে বলা হয় নারী পুরুষ সমান অধিকার। একদম ক্লিয়ার? মানে যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা তর্ক করবে, কিন্তু কিভাবে তর্ক করবে, বুঝে শুনে তর্ক করবে। এইটার নামই হচ্ছে কি বলতো, তর্কবিদ্যা। বলো না তর্কবিদ্যার এটা একটা শাখা। অযৌক্তিকভাবে কোনো কিছু আলোচনা করো না, এটা প্রথার যৌক্তিকতা। বেশ, দেখি নেক্সট। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, আমরা যে চ্যাপ্টারটা পড়লাম তার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা পড়বো। টোটাল 20টা মতো আমরা পড়বো। দেখেন কটা দিয়েছে, 10টা, তাই তো? আমি 20টা চেয়েছিলাম, দেখি 20টাও থাকতে পারে। দেখা যায় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। এতক্ষণ ধরে তো জ্ঞান নিলাম, আমাকে তো পরীক্ষা পড়তে হবে। সেই পরীক্ষার প্রশ্নগুলো কী কী আছে দেখি। যেমন 1 নম্বর, দর্শন শব্দটি কোন সংস্কৃত ধাতু থেকে এসেছে? কোথা থেকে? দৃশ্য ধাতু থেকে এসেছে। ফিলোসফি শব্দের অর্থ কি? প্রজ্ঞা বা জ্ঞানের প্রতি অনুরাগ। ভারতীয় দর্শনে আস্তিক বলতে কি বোঝায়? যারা বেদের প্রমাণে বিশ্বাস করে। ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায় কয়টি ও কি কি? 3টি। আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি? 6টি। চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতাকে? দেবগুরু বৃহস্পতি। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা, এরকম করে টোটাল এগুলো আমরা অলরেডি আগে পড়েছি। অতীন্দ্রিয় পরম সত্তা নিয়ে আলোচনা করেন কোন শাখা? অধিবিদ্যা। নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? এথিক্স। আর বৌদ্ধ দর্শনের প্রবক্তাকে? গৌতম বুদ্ধ। যোগ দর্শনের প্রবক্তাকে? মহর্ষি পতঞ্জলি। পরমাণুবাদের প্রবক্তা ভারতীয় দর্শনকে? বৈশেষিক। একটু আগে আমি বললাম এটি স্টার মারের মতো, তাই তো? আর কাকে বলেছিলাম বলো তো? চার্বাক। পরমাণুবাদ কে রূপে আছে?
চার্বাক। সাংখ্য দর্শনের প্রবক্তা কপিলমুনি। ফিলোসফি শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে? ফিলোস এবং সোফিয়া। এবং ফিলোস শব্দের অর্থ বলা হয়েছে প্রেম, আর সোফিয়া শব্দের অর্থ কি করা হয়েছে? প্রজ্ঞা। বেদান্ত দর্শনের মূল ভিত্তি কি? উপনিষদ বা বেদের অন্তিম সংঘ। জৈন দর্শনের 24তম তীর্থঙ্করের নাম কি? মহাবীর। সঠিক চিন্তন নিয়মাবলী নিয়ে আলোচনা করে কোনটি? তার নাম হচ্ছে তর্ক বিদ্যা। রিপাবলিক গ্রন্থের রচয়িতা থেকে স্টার মারার মতো পরীক্ষা আসবেই আসবে। রিপাবলিক এটা পল সায়েন্সের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট এবং দর্শনের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। রচয়িতা হলেন কে? গ্রিক দার্শনিক প্লেটো। মানুষের ঐচ্ছিক আচার বিচার করে দর্শনের কোন শাখা? তার নাম হচ্ছে নীতিবিদ্যা। ভারতীয় দর্শনের মূল ও পরম লক্ষ্য কি? তা হলো মুখ্য বা দুঃখের চরম নিবৃত্তি। ঠিক আছে, এই ছিল আমাদের ইউনিট 2 এর প্রথম যে অধ্যায়, সেই প্রথম অধ্যায়ের নাম ছিল পাশ্চাত্য দর্শনের স্বরূপ বা ফিলোসফি বলতে কি বোঝায়, যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার সম্পূর্ণ একটা ক্লাস।